তো ম্যাডাম অদিতি ম্যাডামের 3 নম্বর ক্লাসটা রিক্যাপ করব। মাঝখানে 2 নম্বর যে ক্লাসটা ছিল, এটা প্রথম যে ক্লাসটা ছিল ওটার সাথে রিলেটেড। জাস্ট প্রথম ক্লাসে একটু ছোটো ম্যাথ ছিল, 2 নম্বর ক্লাসে একটু বড় ম্যাথ করাইছে, ওটাই সেম। আর সব কিছু সেম ছিল। তো এখন তৃতীয় ক্লাসটা রিক্যাপ করব। তৃতীয় ক্লাসটা রিক্যাপ করার আগে আগের একদম প্রথম ক্লাসের টেবিলে চলে যায়, কারণ প্রথম ক্লাসের টেবিল দিয়েই উনি আজকের ক্লাসটা নিয়েছে মূলত। তো প্রথম ক্লাসে আমরা যখন এই টেবিলটা সাজাইলাম, সাজানোর পরে আমরা ইনকামিং ভেরিয়েবল হিসেবে টিকে চয়েস করি বা টিকে সিলেক্ট করা হয়েছিল কিসের ভিত্তিতে? কারণ টি ছিল সবচেয়ে হাইয়েস্ট, সবচেয়ে বড় ভ্যালু ছিল টি। এই সি মানে প্রফিটের রোতে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু ছিল টি এর। এখন টি তো চয়েস করে ফেললাম, আচ্ছা ঠিক আছে, আমরা টিকে আনতেছি, টিকে উৎপাদন করব। এখন টিকে উৎপাদন করব, তাহলে আমার ক্যাপাসিটি কত ছিল? আমাদের অ্যাসেম্বলি ক্যাপাসিটি ছিল 60 ঘন্টা, ফিনিশিং ক্যাপাসিটি ছিল 48 ঘন্টা। এখন 60 ঘন্টাতে আমি কয়টা টি উৎপাদন করতে পারবো? সেটা ছিল 15। এই রেশিওটার অর্থ ছিল আমাদের এখানে যত ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটি ইউজ করে আমি কি পরিমাণ ওই চয়েস করা ভেরিয়েবলটা, মানে যে অপটিমাল মানে ইনকামিং ভেরিয়েবলটা আমি কি পরিমাণ উৎপাদন করতে পারবো, এটাই ছিল রেশিওর অর্থ। তো আমি 60 ঘন্টা ব্যবহার করে, 60 ঘন্টা ব্যবহার করে 15টা চেয়ার উৎপাদন করতে পারবো, সরি টেবিল উৎপাদন করতে পারবো। 48 ঘন্টা ব্যবহার করে আমি 24টা চেয়ার, সরি 24টা টেবিল ফিনিশিং করতে পারবো, যেহেতু 48 ফিনিশিং কনস্ট্যান্ট। তো ওই যে এইগুলো, এই চার, প্রতি টেবিল বানাতে লাগে 4 ঘন্টা, প্রতি টেবিল ফিনিশ করতে লাগে 2 ঘন্টা। তো এটা ছিল। তো আর এখান থেকে আমরা সবচেয়ে কমটা নেওয়ার কারণ হচ্ছে, আমি পনেরো ধরলাম 24টাই নিলাম, 24টা আমি টেবিল ফিনিশ করতেছি। 24টা টেবিল ফিনিশ করার জন্য তো আগে আমার 15টা টেবিল লাগবেই। তো এখানে তো আগে ছোটোটা চয়েস করতে হবে, কারণ ধরলাম উল্টা, এখানে অ্যাসেম্বলি হচ্ছে 24টা করতে পারে আর ফিনিশ করতে পারে হচ্ছে 15টা। এখন আমি কি 24টা শুধু বানায় রেখে দেবো নাকি, যদি ফিনিশিং করতে না পারি? তো এখানে হচ্ছে উল্টা উল্টা কথা আর কি, যে আগে আমার 15টা টেবিল বানাইতে হবে। তো এখানে হচ্ছে সবসময় ছোটোটা আছে, তো ব্যাখ্যা দিয়ে এটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে সম্ভবত। তো জাস্ট সিম্পলি এখান থেকে যেটা ছোটো সেটাই হচ্ছে চয়েস করব। এখন চয়েস করার পর হচ্ছে ব্যাখ্যা শুরু। যে এই ব্যাখ্যাটা আগের ভিডিওতে সম্ভবত বলছিলাম যে ব্যাখ্যা পরীক্ষায় আসতে পারে, ম্যাডাম আজকে বললো সেটা। তো এই ব্যাখ্যার পার্টে যাওয়া যাক। ব্যাখ্যার পার্টে প্রথমে যেটা আসলো, আমরা এখানে কোন আগে ভেরিয়েবল ছিল এস, এখানে আগে ভেরিয়েবল ছিল এস এ, মানে অ্যাসেম্বলির ভেরিয়েবলটা ছিল। অ্যাসেম্বলির ভেরিয়েবলকে সরাই আসছে কে? টি। তো এই টি আসার অর্থ হচ্ছে, একদম সরাই দিয়ে চলে আসার অর্থ হচ্ছে এইখানে অ্যাসেম্বলির আবার সবগুলো ইউটিলাইজ হয়ে গেছে। এই আমাদের যে টেবিলটা এখন বানাচ্ছি, এই টেবিলে পুরোপুরি অ্যাসেম্বলি আবার সব ইউজ হয়ে গেছে। সবগুলো ইউজ করে আমরা টেবিল বানাইতে পারবো 15টা। এই 1 নাম্বার এই সংখ্যার ব্যাখ্যা হচ্ছে সেটাই, যে ইনকামিং ভেরিয়েবলটা আউটগোয়িং ভেরিয়েবলের পুরোটাকে ইউজ করে 15টা 15টা টেবিল বানাতে পারবে। এরপরে 2 নাম্বারের ব্যাখ্যা কি? 2 নাম্বারের ব্যাখ্যা হচ্ছে 15টা টেবিল বানাতে তো আমার 60 ঘন্টা চলে গেছে, শেষ অ্যাসেম্বলি আওয়ার শেষ। কিন্তু আমি তো ইয়া অনুযায়ী ফিনিশিং আওয়ার এখন 15টা টেবিলে তো ফিনিশিং আমার পুরোপুরি 48 ঘন্টা ইউটিলাইজ হচ্ছে না। এখন কত ঘন্টা বেঁচে যাচ্ছে? সে 15 ইন্টু কত, এখানে যদি 2 ঘন্টা করে হচ্ছে ফিনিশিং লাগতো, তাহলে 30, তাহলে 15টা টেবিল বানাতে আমার হচ্ছে 30 ঘন্টা সময় লাগে। তো বাকি থেকে যাচ্ছে 18 ঘন্টা, তো থেকেই যাচ্ছে। তো সেই 18টা হচ্ছে এটা। 15টা টেবিল বানাইলে আমার কত ঘন্টা ফিনিশিং আমার থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এই 18। এখন আর 120 যেটা আছে এটা তো সিম্পল, এটা হচ্ছে জাস্ট নেট প্রফিটটা, টোটাল প্রফিট যেটা 8 × 15, 0 × 18। ফিনিশিংয়ের তো কোনো নাই, প্রফিট মানে ফিনিশিং স্ল্যাগের তো কোনো প্রফিট নেই, মানে
ফিনিশিং আওয়ার যদি আমরা ফেলে রাখি ওটা থেকে তো কোনো প্রফিট আসবে না, তো এটা শূন্য। আর 15টা টেবিল বানাইলে 8 টাকা করে পাচ্ছি, সে কারণে 120, এটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ হচ্ছে। এটার ব্যাখ্যা সিম্পল। এরপরে আসে এদিকে। এদিকে আসার আগে আমি আরেকটা জিনিস মনে করাই দিই। আমরা যখন ভেরিয়েবল, অবজেক্টিভ ভেরিয়েবলের কথা চিন্তা করতেছিলাম এই কলামে, কী বলছিলাম, এগুলো হচ্ছে ইনকামিং চিন্তা করব। মানে এইগুলোর ব্যাখ্যা ভাবার সময় ভাববো যে এগুলো হচ্ছে 1 ইউনিট করে যদি বাড়াই তাহলে কি হবে। এই সাইডেরগুলো ভাববো 1 ইউনিট করে যদি বাড়াই তাহলে কি হবে। আর স্ল্যাক ভেরিয়েবলের ক্ষেত্রে ভাববো যদি 1 ইউনিট করে আমরা সরাইতে চাই অন্যদিকে তাহলে কি হবে। এখন তাহলে শুরু করা যাক। 1 ইউনিট করে যদি সরাই তাহলে কি হবে সেটা ভাবি। প্রথমে আসা যাক অ্যাসেম্বলি আওয়ার। অ্যাসেম্বলি আওয়ার যদি আমি 1 ঘন্টা অন্যদিকে সরাই তাহলে চেয়ার হবে এক এক 4 ভাগের 1 ভাগ চেয়ার বানানো হবে না। মানে একটা চেয়ারের 4 ভাগের 1 ভাগ বানানো হবে না। কেন? কারণ একটা চেয়ার বানাতে লাগে 4 ঘন্টা, অ্যাসেম্বলি করতে লাগে 4 ঘন্টা। এখন আমি যদি 1 ঘন্টা অন্য সাইডে নিয়ে যাই তাহলে হচ্ছে 4 ভাগের 1 ভাগ চেয়ার বানানো হবে না। সিম্পল ঐকিক নিয়মের মতো ঐকিক নিয়মে করা। এবার আসা যাক একটা চেয়ার। এবার আমরা যদি 1 ঘন্টা আমরা যদি এক 1 ঘন্টা কি জানি বলে অ্যাসেম্বলি আওয়ার অন্যদিকে নিয়ে গেলাম তাহলে চেয়ার বানানো হলো না কয়টা? চেয়ার বানানো হলো না হচ্ছে 4.5, 1/4 অংশ। এতটা চেয়ার হচ্ছে বানানো হলো না। মানে একটা চেয়ারের 4 ভাগের 1 ভাগ বানানো হলো না। আবার একটা চেয়ার বানাতে আমার ফিনিশিং আওয়ারে তাহলে কয় ঘন্টা? একটা চেয়ার যেহেতু বানানোই হলো না এতটুকু, তাহলে তো এটা ফিনিশ করতেও কিছুটা টাইম আমার লাগতেছে না। মানে এই বিভাগ তো কাজ করলো না, এই বিভাগের কাজের উপর যেহেতু অন্য ওই বিভাগটা ডিপেন্ডেন্ট, তো এই বিভাগ যেহেতু নির্দিষ্ট সময় কাজ করে নাই, তাহলে ওই বিভাগের নির্দিষ্ট সময় কাজ করা লাগবে না। তাহলে এখন ওইটাই বের করতেছি। এই 1/2 এটা হচ্ছে ওই জিনিসটাই নির্দেশ করতেছে। এখানে মাইনাসটা মাথায় আনতে হবে না, জাস্ট 1/, মানে হাফ আওয়ারটা চিন্তা করতেছি এখানে। যেহেতু এতটা চেয়ার বানানো হচ্ছে না, 1/4 একটা চেয়ারের 4 ভাগের 1 অংশ বানানো হচ্ছে না, তাহলে আমার ঘন্টা বাঁচতেছে হচ্ছে ইন্টু 2 ঘন্টা বেঁচে যাচ্ছে। কারণ একটা চেয়ারের ফিনিশিং করতে 2 ঘন্টা লাগে। তো একটা চেয়ারের 4 ভাগের 1 অংশ ফিনিশ করতে আমার টাইম লাগার কথা 1.5 ঘন্টা, মানে হাফ ঘন্টা। তো ওই হাফ ঘন্টা তো আমার বেঁচে যাচ্ছে ফিনিশিং আওয়ারে। তো ওই আমি যদি এখন এটা বোঝা যাচ্ছে, যদি আমি অ্যাসেম্বলি আওয়ার থেকে অ্যাসেম্বলি থেকে 1 ঘন্টা বের করে নিই তাহলে আমার চেয়ার কমে যাবে 1/4টা। আর ফিনিশিং আওয়ার থেকে আমার টাইম আনইউজড থেকে যাবে হাফ আওয়ার, 1/2। এটা হচ্ছে এই অংশের ব্যাখ্যা। এবার দেখা যাক ফিনিশিং আওয়ার থেকে 1 ঘন্টা যদি বের করে নিই তাহলে কী হবে। এখন ফিনিশিং আওয়ার তো আমার ওদিক দিয়ে 18 ঘন্টা পরেই আছে, এদিকে 18 ঘন্টা পরেই আছে টি। তো এখন আমি যদি ফিনিশিং আওয়ার থেকে 1 ঘন্টা বের করে নিই তাহলে টি এর উৎপাদনে কোনো প্রভাব পড়বে না, সে কারণে এটা হচ্ছে 0। কোনো প্রভাব না পড়ে এটা হচ্ছে 0। আর আমরা যদি এখানে ফিনিশিং আওয়ার থেকে 1 ঘন্টা ফিনিশিং আওয়ার আমি অন্যদিকে সরাই নিলে ওটা ওই আগের ব্যাখ্যাগুলো যেগুলো ছিল আর কি, এদিক দিয়ে 18 ঘন্টা পরে আছে। আমি যদি ফিনিশিং আওয়ার অন্যদিক থেকে 1 ঘন্টা অন্যদিকে সরাইতে চাই তাহলে এই 18 ঘন্টা থেকে 1 ঘন্টা চলে যাবে। এটাই হচ্ছে এটার এই 1-এর অর্থ। এই সেম টাইপের ব্যাখ্যা আগের ভিডিওতে দিছিলাম, মনে পড়ে। অর্থাৎ যখন এটার ইন্টারসেকশন 1 থাকে তখন জাস্ট এটাই মিন করে যে এখান থেকে 1 সরাইলে, মানে এখান থেকে যদি 1 সরাই তাহলে সেটা এখান থেকে চলে যাবে। মানে 1 ঘন্টা সরাইলে এটা 17 ঘন্টা হয়ে যাবে, এটাই আর কি। এটা সিম্পল ছিল এই 4টা। এরপর হচ্ছে এটা। এখন আসা যাক 12 নম্বর যে এটা আছে। 12 নম্বরের ব্যাখ্যা হচ্ছে আমি যদি এখানে যেটা বলছিলাম, এখানে অবজেক্টিভ ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা চিন্তা করব কি একটা ইউনিট করে যদি বাড়াইতে চাই তাহলে কি হবে। মানে একটা মার্জিনাল ইউনিটের চিন্তা সবসময় করতে হবে।
এখানে একটা ইউনিট টি যদি আমি এখানে বাড়াইতে চাই, টি ধরলাম একটা ইউনিট বাড়লো, তাহলে ওদিক থেকে আবার আমাকে একটা টি সরাইতে হবে। মানে আমার তো এখন 60 ঘন্টা ইউজ করে আমি 15টা বানাচ্ছি। এখন আমি যদি ধরলাম আমার একটা নতুন মডেলের চেয়ার আনতেছি, ওই চেয়ার বানাইতে আমার সেম সেম টাইম লাগবে, মানে সেম অ্যাসেম্বলি আবার লাগবে। এখন ওই অ্যাসেম্বলি ওইটা যদি আমি অ্যাসেম্বলিতে ঢুকাইতে যাই, তাহলে আমার আগের যে অ্যাসেম্বলি ছিল ওখান থেকে একটা বের করে ফেলতে হবে। এটা হচ্ছে, এটার অর্থ হচ্ছে ওইটা। আর এখানে SF, তারপর আমরা যদি, আর এদিকে হচ্ছে আমরা এই 13 নম্বরের ক্ষেত্রে আমরা যদি একটা ইউনিট টি বাড়াই, একটা ইউনিট টি বাড়াইলাম, তাহলে এক ইউনিট আচ্ছা, এক ইউনিট টি কমাতে হবে। এখন এক ইউনিট টি কমাইলে তো এক ইউনিট টি বাড়াইলাম, এক ইউনিট টি কমাইলাম, এটাতে তো ফিনিশিং আমার কোনো প্রভাব পড়ার কথা না। আমার যদি দুইটার ফিনিশিং করতে সেম টাইমই লাগে, ধরলাম আমি আগে চেয়ার বানাইতে, চেয়ার ফিনিশ করতে 2 ঘন্টা লাগতো, এখন ওইটা সরে আবার আরেকটা চেয়ার আনলাম, ওইটা বানাইতে ওইটার জন্য আমার 2 ঘন্টা লাগে। তো টোটাল নেট নেট ইফেক্টটা তো নেট ইফেক্টটা তো জিরো হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে এই জিরোর অর্থ। এবার আসা যাক এদিকে। এখন এখন হচ্ছে আমরা যদি একটা করে চেয়ার ঢুকাই তাহলে কি হবে এটা চিন্তা করব। যদি একটা চেয়ার ঢুকাই তাহলে আমার প্রথমেই দেড় দেড়টা চেয়ার ছেড়ে, দেড়টা মানে হাফ, সরি হাফ, অর্ধেক, একটা অর্ধেক চেয়ারের উৎপাদন ছেড়ে দিতে হবে। এটা কিভাবে? এটা হচ্ছে হ্যাঁ, এই যে একটা চেয়ার, আমরা যদি একটা চেয়ার ঢুকাই, একটা চেয়ারের জন্য অ্যাসেম্বলি টাইম লাগে 2 ঘন্টা, আর একটা টেবিলের জন্য লাগে 4 ঘন্টা। এখন আমরা যদি একটা চেয়ার যদি ঢুকাইতে চাই, তাহলে তো আমার আগে অ্যাসেম্বলি আবার খালি করতে হবে, কারণ আমি তো প্রথমেই ধরে নিচ্ছি যে আমি 60 ঘন্টাতেই 60 ঘন্টা পুরোটা ইউজ করে আমি টেবিল বানাচ্ছি। তো টেবিল যদি আগে যদি, এখন যদি চেয়ার বানানোর চিন্তা করি, তাহলে একটা ইউনিট যদি চেয়ার ঢুকানোর চিন্তা করি, তাহলে আমার আগে টেবিল বানানো বন্ধ করতে হবে, অ্যাসেম্বলি আবার খালি করতে হবে চেয়ারের জন্য। এখন অ্যাসেম্বলি আবার যদি খালি করতে যাই, তাহলে কি দাঁড়ায়? অ্যাসেম্বলি আবার খালি করতে গেলে আমার হচ্ছে এতটুকু অ্যাসেম্বলি আবার খালি করতে হবে, মানে এতটুকু খালি করতে হবে না, সরি, এতটুকু টি এর উৎপাদন ছেড়ে দিতে হবে, সেটা হচ্ছে হাফ। হাফটা টি আমার, হাফ টি মানে হাফ, একটা চেয়ারের অর্ধেক আমার বানানো বন্ধ রাখতে হবে একটা চেয়ার বানানোর জন্য, কারণ একটা চেয়ার বানাইতে লাগে 4 ঘন্টা, আর একটা টেবিল সরি, একটা টেবিল বানাইতে লাগে 4 ঘন্টা, আর একটা চেয়ার বানাতে লাগে 2 ঘন্টা। তো আমি যদি একটা চেয়ার অর্ধেক বানানো বন্ধ রাখি রাখি তাহলে 2 ঘন্টা সেভ হবে, ওই 2 ঘন্টা দিয়ে আমি একটা চেয়ার অ্যাসেম্বলি করতে পারবো। এটার এই হাফের ব্যাখ্যা হচ্ছে ওটা। এরপরে আসে 3। হ্যাঁ, এবার এখন একটা চেয়ার ফিনিশ, এটা তো ফিনিশিংয়ের, ফিনিশিং বরাবর আছে। ওখানে যদি আমরা যাই তাহলে দেখবো একটা চেয়ার ফিনিশ করতে লাগে 4 ঘন্টা, কিন্তু এখানে তো আমরা দেখতেছি 3 দেওয়া, মানে একটা চেয়ার ঢুকাইলাম কিন্তু এখানে দেখা যাচ্ছে 3। তাহলে ব্যাপারটা কি? কাহিনী হচ্ছে, আমরা যদি আমাদের, আমরা তো যখন একটা সি ঢুকানোর চিন্তা করতেছি, তখন অলরেডি চিন্তা করতেছি এতটা টি আমরা বাদ দিয়ে দিছি, মানে একটা টি এর হাফ অংশ আমরা আর বানাচ্ছি না। হাফ অংশ যদি না বানাই, তাহলে ওদিক দিয়ে আমার তো ফিনিশিং আওয়ার তো ওদিক দিয়ে একটা সেভ হয়ে যাচ্ছে। ওদিক দিয়ে ফিনিশিং আওয়ার কত সেভ হচ্ছে? ওদিকে ফিনিশিং আওয়ার সেভ হচ্ছে 1 ঘন্টা। টু টু কাটাকাটি গিয়ে 1 ঘন্টা সেভ হয়ে যাচ্ছে। তাহলে আমার এদিক দিয়ে যে 1 ঘন্টা সেভ হচ্ছে, আর এদিক দিয়ে আমার 4 ঘন্টা লাগতো, 1 ঘন্টা ওদিক আমি নিচ্ছি টি থেকে, তাহলে আমার ওই 18 ঘন্টা থেকে টানা লাগবে টি, মানে 1 ঘন্টা তো আমি টেবিল বানানোর থেকে কেটে নিচ্ছি, আর 18 ঘন্টা থেকে নিয়ে আমি তাহলে কতক্ষণ নেব? 4, এটা 4 থেকে 1 মাইনাস গেলে 3, এই 3 ঘন্টা আমার হচ্ছে এখানে যে 18 ঘন্টা পড়ে আছে, ওখান থেকে আমি 3 ঘন্টা চেয়ারে ঢুকাইতে হবে, আর এক টেবিল বানানো থেকে ঢুকাবো 1 ঘন্টা। এইটা এটা তাহলে
এবার তাহলে এগুলোর ব্যাখ্যা হচ্ছে এখানে নিচে আছে। আমারটা শুনে শুনে হয়তো দেখলে আরো এইটা রিডিং করলে হয়তো আর একটু ক্লিয়ার হবে। ব্যাখ্যা হয়তো ততটা ভালো হচ্ছে না আজকে। এবার এই জেড রো এর ব্যাখ্যাগুলোতে আসা যাক। প্রথমে আসা যাক 2 এর ব্যাখ্যায়। জেড রো এর ক্ষেত্রে আমি কি বলছিলাম, জেড রো এর ক্ষেত্রে জাস্ট এটা বোঝায় প্রফিট, আর এই রো এর এই পুরাটা অংশ বোঝায় কি পার ইউনিট প্রফিট লস্ট, প্রফিট লস্ট পার ইউনিট। আমরা এখানে যদি টি একটা উৎপাদন করি তাহলে আমার প্রফিট কতদূর চলে যাবে, সি একটা সরি নতুন করে উৎপাদনে ঢুকাই তাহলে টি কতটুকু খরচ হবে, সি যদি একটা নতুন করে ঢুকাই উৎপাদনে তাহলে কতটুকু খরচ হবে, এস যদি 1 ঘন্টা ফেলাই রাখি অ্যাসেম্বলি আওয়ার 1 ঘন্টা বন্ধ রাখি তাহলে কতটুকু খরচ হবে, ফিনিশিং আওয়ার 1 ঘন্টা অফ রাখলে কতটুকু খরচ হবে, এইগুলো হচ্ছে এটার ব্যাখ্যা। তো এখন যদি মানে অ্যাসেম্বলি আওয়ার যদি 1 ঘন্টা বের করে নিই, 1 ঘন্টা বের করে নিলাম তাহলে আমার আমি তো মূলত চেয়ার বিক্রি করতেছিলাম। এখন চেয়ারের চেয়ার বানানো মানে এক হাফ অংশ ওয়ান একটা চেয়ারের 4/1 ভাগ বানানো হচ্ছে না, ওই 4/1 ভাগের দামটাই হচ্ছে আমি লস্ট করতেছি, পার ইউনিট প্রফিট লস্ট হচ্ছে ওইটাই। তো এখন একটা চেয়ার পুরো একটা চেয়ারের দাম ছিল 8 টাকা, আর 4/1 অংশের দাম তাহলে কত হবে 2 টাকা। 2 তো 2 টাকা হচ্ছে আমি একটা অ্যাসেম্বলি আওয়ার থেকে যদি অন্যদিকে সরাই ফেলি তাহলে আমার লস হবে 2 টাকা, পার ইউনিটে লস হবে 2 টাকা। এখন এখানে তো এদিক দিয়ে একটা ভ্যালু আছে, এটা আসলো না কেন, এটা আসলো না কারণ এই স্ল্যাক ভেরিয়েবলের তো কোনো প্রফিট নেই, স্ল্যাক ভেরিয়েবলের প্রফিট 0। তো এখানে 0 ইন্টু এটা ইন্টু দিলে এখানে 0ই আসতো, তো এটার কোনো হিসাব হইল না আর কি। এখানে জাস্ট টেবিলের কথাটাই মাথায় রাখা দরকার। তাহলে এটা গেল, এরপর আসলো এটা, আচ্ছা না এরপর হচ্ছে এটার ক্ষেত্রে হচ্ছে যেহেতু আমার ফিনিশিং আওয়ারে 18 ঘন্টা পরেই আছে, আমি যদি 1 ঘন্টা বের করেও নিই তাহলে আমার তো কোনো লস হওয়ার কথা না, কারণ এখানে 1 ঘন্টা যদি বের করে নিলাম এটা হচ্ছে 0 দিয়ে গুণ হবে 0, এটা 18 ঘন্টা পরে থাকায় আমি 1 ঘন্টা বের করে নেওয়ার ফলেও কোনো লস হইলো না, কোনো প্রফিট লস্ট নাই। এরপরে আমি যদি একটা সি এর উৎপাদন ঢুকাই, সি এর উৎপাদন আমি ঢুকাই তাহলে আমি টি এর উৎপাদন কমাচ্ছি কতদূর, একটা মানে হাফ টি উৎপাদন করতেছি না, হাফ টি যদি উৎপাদন না করি তাহলে আমার প্রফিট লস্ট হচ্ছে কত, মানে প্রফিট হারাচ্ছি কত, এটা সমান হচ্ছে 4, এই চারটা হচ্ছে এটা 4 ইউনিট 4 টাকা প্রফিট আমি হারাই ফেলতেছি। আবার এদিকে আমি একটা টি বাইর করতেছি ঠিক আছে, আবার আরেকটা টি ঢুকাচ্ছি, একটা টি ঢুকাই আরেকটা টি বাইর করলাম, তাহলে আগের টি এর দামও এই চেয়ারও 8 টাকায় বেচতাম, এই নতুন করে যে চেয়ারটা বানাচ্ছে ওটাও 8 টাকায় বেচবো। তো নতুন আমি যে একটা টি বের করে ফেলতেছি, একটা টি এর দাম তো 8 টাকা ছিল, তো এই 8 টাকাটাই হচ্ছে এটা। এরপরের কলামটা তো সিম্পল, এটা জাস্ট এই দুই রো, এইটা যেন বলে এইটা থেকে নিচের এটা মাইনাস দিব, তো 8 টাকা প্রফিট করতাম আগে একটা টি বানাই, এখন নতুন করে আবার আরেকটা টি, ওই একটা টি আমি ছেড়ে দিয়ে আবার নতুন আবার টি ঢুকাইলাম যেটার দাম 8 টাকা, তো এখানে তো 8 টাকা 8 টাকা গেল 8 টাকা আসলো, শূন্য দুইটা মিলাই 0। এরপর এদিকে হচ্ছে আমি একটা চেয়ার বানানোর কারণে টেবিল থেকে টেবিল না বানায় চেয়ার বানানোর কারণে আমি 4 টাকা করে হারাচ্ছিলাম, আর ওই চেয়ার আমি যে একটা বানাইলাম ওইটা বিক্রি করে আমি পাবো 6 টাকা, তো 4 টাকা হারাইলাম 6 টাকা পাইলাম, তাহলে আমার প্রফিট দ্বার হচ্ছে কত 2 টাকা। আবার এখানে যে 2 টাকা আমি 1 ঘন্টা করে যদি অ্যাসেম্বলি আওয়ার ফেলে রাখি তাহলে আমার একটা চেয়ারের 4/1 অংশ বানানো হবে না, যার কারণে আমি প্রফিট হারাবো 2 টাকা, ওইটাই হচ্ছে প্রফিট লস্ট, 2 টাকা লস মানে 2 টাকা হচ্ছে ক্ষতি হয়ে যাবে। আবার ফিনিশিং আওয়ারে যেহেতু অনেক 18 ঘন্টা পরেই গেছে,
তা আমি ওই ফিনিশিং আওয়ারটা যদি ফিনিশিং আওয়ারে কোনো প্রফিট লস্ট হচ্ছে না, তারপর ফিনিশিং আওয়ারে কোনো প্রফিট পাওয়া যাচ্ছে না, তো দুইটা জিরো জিরো মাইনাস গিয়ে জিরোই থাকতেছে। আজকের এটা ছিল হচ্ছে আজকের চ্যাপ্টারের প্রথম অংশ, সরি আজকের ক্লাসের প্রথম অংশ। এই জিনিসগুলো যে বুঝাইলাম এটা এখানে নিচে আরও ডিটেলস করে লেখা আছে, বা ম্যাডাম স্লাইডেও আছে, ওটা দেখলেও বোঝা যায় আশা করি। এরপরে আসে হচ্ছে, এরপরে যে এটা করাইছিল ম্যাডাম সেটা হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম আর ইকুয়াল টু ওর গ্রেটার দেন ইকুয়াল কনস্ট্যান্ট। এখানে তাহলে এই আলোচনায় আসা যাক মিনিমাইজেশনের ক্ষেত্রে কিভাবে করা লাগবে। আর মিনিমাইজেশনের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট দেখতাম এক ধরনের, নর্মালি মিক্স আপ কনস্ট্যান্ট মিক্স আপও থাকে, বা এরকম এরকম মানে গ্রেটার দেন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু এরকম মিক্স আপও থাকে। তবে নর্মালি আমরা ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট দেখি হচ্ছে এটা, এই কনস্ট্যান্টটা নর্মালি দেখে থাকি। কিন্তু মিনিমাইজেশনের ক্ষেত্রে দেখা যায় এই কনস্ট্যান্টটার পাশাপাশি এই 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 কনস্ট্যান্টটা দেখি সম্ভবত মিনিমাইজেশনে। তো আমি এই যে লেস দেন অর ইকুয়াল টু আমি উল্টা উল্টা বলে ফেলছি আর কি এতে। আচ্ছা যাই হোক, এটাই বুঝাইতে থাকি। গ্রেটার দেন অর ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমাদের ওই ম্যাথটাতে কনস্ট্যান্ট ছিল মূলত এটা 4t প্লাস 2c ইজ লেস দেন অর ইকুয়াল টু 60, তারপর 2t প্লাস 4c ইজ লেস দেন অর ইকুয়াল টু 48। এই দুইটা ছিল কনস্ট্যান্ট, এই দুইটা নিয়ে আমরা আগে কাজ করে ফেলছি। এগুলো নিয়ে কাজ করতে কোনো ঝামেলা হয় নাই, কিন্তু ঝামেলা দেখা যাবে এইগুলোতে। গ্রেটার দেন অর এখানে হচ্ছে t ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 2, c ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 2। কথা ছিল হচ্ছে t সর্বনিম্ন দুইটা বানানো যাবে, সর্বোচ্চ তো ইচ্ছা মতো বানানো যাবে। আর সি এর ক্ষেত্রে সর্বনিম্ন 4টা করে হলেও বানাইতে হবে, এটা ছিল এদিকে কনস্ট্যান্ট। আর এগুলো হচ্ছে এটা হচ্ছে কস্ট মিনিমাইজেশন। তো একটা টি বানাইতে 20 টাকা করে যেত, একটা সি বানাইতে কি জানি বলে, একটা সি বানাইতে 8 টাকা করে যায়। এখন আমরা তাহলে আগের মতো করা যাক। আমরা তো একটা নর্মাল স্ল্যাক থাকা মানে কি আনইউজড পড়ে থাকা, তো আনইউজড পড়ে থাকা ওটার ক্ষেত্রে আমরা কি করছিলাম, কনস্ট্যান্টটা যোগ করছিলাম, একটা করে স্ল্যাক ভেরিয়েবল এনে কনস্ট্যান্টটা এভাবে যোগ করে দিছিলাম। তো এখানে যোগ করলাম, বাকি এখানে বাকি অংশে হচ্ছে যেখানে রিলেভেন্ট সেখানে যোগ করলাম। দেখা যাক এখানে কি করছি, মুছে ফেলি। আচ্ছা, স্ল্যাক ভেরিয়েবলতে একটা যোগ করছি আর যোগ করব, আর আর সারপ্লাস থাকলে তো মাইনাস দেওয়ার কথা নর্মালি। সারপ্লাস কিসে থাকবে, সারপ্লাস তো থাকে নর্মালি। আর অবজেক্টিভ ভেরিয়েবলগুলো সারপ্লাস থাকে আর কি, যে যেমন সর্বনিম্ন 2টা বানাতে পারবো, এখন সর্বোচ্চ আমি যাই বানাবো তাই হচ্ছে সারপ্লাস। তো ধরলাম 4টা বানালাম, সেক্ষেত্রে সারপ্লাস থাকে 2টা। তো এখন ওই সারপ্লাসটা তো মাইনাস দিতে হবে। সারপ্লাসটা হচ্ছে কি, সারপ্লাস নামকরণ করার সময় আবার এসটি আর মাইনাস এসসি। স্ল্যাক ভেরিয়েবলের সাথে সম্পর্ক হচ্ছে কনস্ট্যান্টের, সে কারণে হচ্ছে কনস্ট্যান্টের নামে আমরা স্ল্যাক ভেরিয়েবল রাখতেছিলাম, যেমন এসএফ। কিন্তু সারপ্লাসের ক্ষেত্রে হচ্ছে সম্পর্ক অবজেক্টিভ ভেরিয়েবলের সাথে, সে কারণে সম্পর্ক এগুলোর নামকরণ হচ্ছে কি এসটি এসসি এভাবে। তাহলে আমরা আগের মতো বুঝাই ফেলি, যখন যেটা রিলেভেন্ট ওইটার সাথে 1 রাখবো আর বাকিগুলো সময় 0 রাখবো। যেমন এখানে এভাবে ইকুয়ালাইজ করে নিচ্ছি আর কি। এখানে যেমন প্রথম কনস্ট্যান্টে এস এ মানে অ্যাসেম্বলি সিলেক্টর রিলেভেন্ট, সে কারণে ওটার সাথে 1 আছে, 1টা উচ্চ, বাকিগুলো 0। তাই এদিকে হচ্ছে 60, বাকি এটাতে হচ্ছে
তো এখানে এই ভেরিয়েবলটা রিলেভেন্ট হয় যার সাথে ওয়ান আছে, এর সাথে ওয়ান আছে আর বাকিগুলো শূন্য, এভাবে বাকিগুলো যেমনি করে আসলাম আর কি এর আগের ম্যাথটা। তো এখানেও সবগুলোতে শূন্য, কিন্তু এই যে সারপ্লাস ভেরিয়েবলের সাথে এক 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 আছে, সারপ্লাস ভেরিয়েবলটা বাদে সবগুলো শূন্য করে দেওয়া হয়েছে। এখানেও সেম, এটাতেও সেম। তো এটা হচ্ছে আমরা আগের মূলত এই পার্টে আমরা সলভ করতেছি না, জাস্ট দেখাচ্ছি সমস্যাটা কোথায়। এভাবে করার সমস্যাটা আগের আগে যেভাবে করে আসছে এভাবে করে আসলে সমস্যাটা কি ফেস করবো এটাই এখানে দেখানো হচ্ছে। এখন সমস্যা কি দাঁড়ায় দেখা যাক।